কোথায় চড়লাম সবাই মিলে একসাথে। আর ঝনকের তো আজ বেজায় মজা, ওর প্রিয় মানুষগুলো যে ওর সাথে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে তো মঙ্গলবার, আর আজকেই হলো ঝনকের স্কুলের 100 ডে সেলিব্রেশন। ঝনকের আজকে স্কুলে যাওয়াটা খুবই দরকার, ম্যাডাম যেহেতু আমাকে ডেকে বলেছিলেন, তাই জন্য আমি ঝনককে স্কুলে তো পাঠাবো। কিন্তু সকাল থেকে বৃষ্টি না থাকলেও যখন স্কুলে যায় তখন তো রোজই বৃষ্টি হয়, কিন্তু তাও বৃষ্টি তো রোজ দিনই হচ্ছে। এই 100 ডেটা তো আর বারবার আসবে না, তাই আমি চেষ্টা করব ঝনককে স্কুলে পাঠানোর। দেখা যাক, ঠাকুর যদি সাথ দেয়, বৃষ্টি যদি না হয় আমার খুবই ভালো, আর যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টি মাথায় নিয়েই ঝনককে নিয়ে যাব। ঝনকের দাদু ভাই মানে আমার বাবার কথা বলছি, যদি দেখে নাতির একটু প্রবলেম হচ্ছে আমাকে উল্টে মেজাজ দেখায়। কালকে বৃষ্টির মধ্যে পাঠিয়েছি, যখন পাঠিয়েছি তখন তো বৃষ্টি ছিল না, আমাকে বলছে যে তোদেরকে রোজ স্কুলে পাঠাতে হয় এই বৃষ্টির মধ্যে। ভাবো, ও স্কুলে গেছে আর আমি বাবার কাছে মেজাজ শুনছি কেন ওকে স্কুলে পাঠালি এই বৃষ্টির মধ্যে। তখন তো বুঝতে পারিনি এত বৃষ্টি হবে, আর কি করা যাবে, দাদু দিদা এরকমই হয় নাতি নাতনিদের কাছে। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। আজকে রাত্রিবেলা একটা দারুণ জায়গায় যাব, আর তোমাদের সাথে তো সবই শেয়ার করব। চলো দেখতে থাকো। সারাদিন কালকে এত বৃষ্টি হয়েছে, ঝনকের মনের ইচ্ছে তো একেবারে পূর্ণ হয়ে গেছে। সকাল বিকেল সবসময় ও রেনকোট পরেই ঘর থেকে বেরিয়েছে। ওই জন্য রেনকোটটা ভেজা ছিল, এইখানেই মেলে রেখেছিলাম। সারা রাতে শুকিয়ে গেছে। এইবারে এটাকে ভাঁজ করে তাড়াতাড়ি করে ঢুকিয়ে নিই, আজও তো স্কুলে যেতে হবে। আর বৃষ্টির এখন যা অবস্থা দেখছি, কখন যে নেমে যায় ঝমঝমিয়ে বোঝা যায় না, তাই জন্য এটা নিতেই হবে এখন। গতকাল ওদের স্কুলে একটা বেশ ভালো জিনিস দেখলাম। মা যখন আনতে গেছিলো ওকে, গিয়ে দেখছে ঝনককে স্কুলের আন্টিরা রেনকোটটা পরিয়ে দিয়েছে। এই জিনিসটা দেখে না আমার খুব ভালো লেগেছে। আসলে বাচ্চারা না যখন বেরোয় স্কুল থেকে তখনই তো অর্ধেক ভিজে যায়, আমরা তো বাইরে থাকি, বেরোনোর সময়ও গায়ে জল লাগে। রেনকোটটা যেহেতু পরিয়ে দিয়েছিল, ঝনক একদম কালকে ভেজেনি। শনি আর রবিবার হলো আমার জামা কাপড় অভিযান চলে। একদিন তো অভিযান চালিয়েছি, কিন্তু শনিবার যেহেতু রোদ উঠেছিল প্রচুর কাছাকাছি হয়েছিল। রবিবার সারাদিনে একদম টাইম পাইনি, সারাদিন ঝগড়াঝাটি হয়েছে আমাদের মধ্যে। তারপরে রাত্রিবেলা আবার প্রোগ্রামে গেছিলাম, ফিরতে ফিরতে 1:30 বেজে গেছিলো। এই জন্য এত জামা কাপড় জমে আছে, এগুলো আর দেখতে পাচ্ছি না, একেবারে না নোংরা হয়ে আছে খাটটা। এটাকে আজকেই পরিষ্কার করতে হবে, সব উঠে ভাঁজ করতে লেগেছি। তোমরাও কি এইরকম জামা কাপড় জমিয়ে রেখে তারপর ভাঁজ করো, না রোজেরটা রোজই ভাঁজ করে ফেলো? আলমারিটা গুছিয়ে দিই ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইম যখন আলমারিতে জামা কাপড় ঢোকাতে যাই, দেখি একেবারে লন্ডভন্ড করে ফেলেছে। টি শার্টগুলো একদিকে, শার্টগুলো একদিকে করে রেখেছিলাম। এখন গোছাতে গিয়ে দেখছি একটার ঘাড়ে আরেকটা, সামনের দিকে কতগুলো দলা পাখি রেখে দিয়েছে। এত মাথাটা গরম হয় না, ভাই যে ধুর, আর গোছাবই না, যেমন করে রাখুক গে যাক, যখন খুঁজে পাবে না তখন আমি খুঁজে দিতে পারবো না। কিন্তু পরে আর কি করব, দেখতে পারি না ওই নোংরা, তখন গোছাতেই হয়। রাকেশের কথা বলছি, আলমারিটা একেবারে মানে ভাবতে পারবে না, অনেক ভূমিকম্প হয়েছে ভেতরে, এত খারাপ অবস্থা। তোমরা কি ভাবছো আমার জামা কাপড় ভাঁজ করা শেষ? একদমই না, মানে একটা করে লট জামা কাপড় ভাঁজ করে শেষ করি, আরেকটা করে তার আগেই রেডি হয়ে থাকে, দেখবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে ছাদ ভর্তি, এখন এগুলোকে তুলি। পুরো ছাদ জুড়ে যেহেতু এরকম টিনের শেড আছে, বর্ষাকালে আমাকে জামা কাপড় শুকানোর চিন্তা করতে হয় না একদমই, আর জামা কাপড় মেলার চিন্তাও করতে হয় না। কোথায় মেলবো, এইখানেই মেলে রেখে দিই, সারাদিনে যেমন করে শুকোচ্ছে শুকোক। কিন্তু আজকে এসে দেখলাম 2 দিন আগের জামাও শুকোয়নি, এই বৃষ্টির জন্য এই অবস্থা হচ্ছে। তাই বাধ্য হয়ে যে কটা শুকিয়েছে সেই কটা নিয়েই চলে গেলাম, বাকিগুলো মেলাই থাক। দেখলে তো আমার জামা কাপড় ভাঁজ করা কেন শেষ হয় না। এক গাদা ভাঁজ করলাম, এই যে আবার হয়ে গেল, এবার এইগুলো ভাঁজ করতে হবে। সারাদিন শুধু এই করে যাই। বিকেলে যেখানে যাওয়ার কথা সেইখানে তো আর ওই কুর্তি পরে যাব না, মানে স্কুলে যেটা পরে যাই। তাই জন্য জামা কাপড় বাছতে বসেছি, কোনটা পরে যাওয়া যায়। একবারে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাব স্কুলে, ওইখান থেকেই সোজা চলে যাব যেইখানে যাব সন্ধেবেলা সেইখানে। সবই তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও, ক্রমশ প্রকাশ্য। সব গোছগাছ করে আমি গেছিলাম নিচে রান্না দিতে। রান্না দিতে চলে আসার কথা এক্ষুনি, উপরে এসে দেখছি এদের কাণ্ড দেখো।
কি অবস্থা, একটা চাদরের মধ্যে দুজন ঢুকেছে, ঢুকে নাকি গান প্র্যাকটিস করছে। কি আর বলবো এদেরকে, এদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার হাসিও পায় আর মনে হয় তোমাদের সাথে একটু শেয়ারও করি। সকালে বললাম না বৃষ্টি নেই আজকে, ঝনককে পাঠাতে পারবো, এই তো শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে ঝনকের কমেন্টটা শোনো, কি মজা, রেনকোট পরে স্কুলে যাবো। ওই দেখো, ওইটা একটা বিশাল মজার জিনিস। আর ভালো লাগছে না এই বৃষ্টি, চিরি অবস্থা দেখো, পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। তখন সবে বৃষ্টিটা শুরু হয়েছে, তখন আমি বুঝতে পারিনি একটু পরে এই কাণ্ড ঘটবে। কাজের দিদিদের তো আশা আজকে আমি ছেড়েই দিয়েছি, এখন আবার কাজ নিয়ে বসবো। 8:30 বাজে, ঝনকের দিকে স্নান করছে, আমার তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার রোজকার কাজগুলো করবো আর তার সাথে গীতাদির কাজ। এত বৃষ্টি হচ্ছে, মানে এত অন্ধকার, তোমরা দেখো শুধু। হ্যাঁ, একটা জিনিস, লাইটটা আমি অফ করলে আমাকে দেখতে পাচ্ছ, এইরকম অবস্থা। আসলে তোমরা তো সবাই বুঝতে পারছো কি হচ্ছে না হচ্ছে, আর ঝনক কেমন বায়না করে যাচ্ছে। এখন যাই কাজকর্মে লাগি, এত বাজ পড়ছে রীতিমতো ভয় লাগছে। আমাদের স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে রেইনি ডে উপলক্ষে, এমনি জলে থই থই চারিদিক। আর কিন্তু ঝনকের স্কুলে যেহেতু এই অনুষ্ঠানটা আছে, ইচ্ছে তো আছে পাঠানোর, যতক্ষণ না মানে ওই টাইমটা আসছে, বুঝতে পারছি না বৃষ্টিটা কমছে। বৃষ্টিটা যদি কমেও আর যদি নাও কমে, আমাদের স্কুলে যিনি ড্রাইভার আছেন ওনাকে বলেছি আমাদের গাড়ি করেই ঝনককে দিয়ে আসতে আর নিয়ে আসতে। কী যে অবস্থা হবে কে জানে, ভগবানই জানে। দেখি কতদূর কাজ এগোতে পারি, তাড়াতাড়ি করে এবার কাজে লাগি। এই দেখো কি আসছে, এই বৃষ্টির মধ্যে এই লোকটাকে বাঁধিয়ে রাখার মতো। জানলা দিয়ে দেখছি ছাতা মাথায় দিয়ে জল পাড়িয়ে পাড়িয়ে আসছে। অন্য জায়গা হলে ডুব মারতো, আর কিছু বলারও ছিল না। এর সুখের জীবনটা দেখো, অফিস যাওয়ার আগে সে নাকি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এখানে রেস্ট নিচ্ছি না গো, যোগব্যায়াম করছি। ও নাকি 9:40 বেরোয়, দেখো ঘড়িতে 9:40 বেশি হয়ে গেছে। কোনো টাইম জানা সে ওর, ওই যোগব্যায়াম করছে নাকি। 9:40 বাজে, আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট। যাও সাঁতরে যাও। যাই, তুমি যখন চাও না আমি বেশিক্ষণ বাড়িতে থাকি, তাহলে চলেই যাই, আর কি করবো। অনেক দিন পরে এরকম একটা দিন পেয়েছি, আজকে সারাটা দিন মনে হচ্ছে একেবারে রিল্যাক্সে কাটাবো। ছুটি জানলে সকালে উঠতাম দেরি করে, কাজ অটোমেটিক দেরি হয়ে যেত। যেহেতু জানতাম স্কুল আছে, তাড়াতাড়ি উঠে সব কাজ তো সেরে ফেলেছি। 9:30 মধ্যে সব কাজ হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। এখন আমার একদম অঢেল টাইম। ঝনকেরও তো ছুটি, স্কুল থেকে নোটিশ এসছে। আমার তো ছুটি আগেই জানতে পেরে গেছিলাম। এখন আমি ঝনককে নিয়ে একটু পড়তে বসাবো, তারপর গান নিয়ে বসাবো। সারাদিন আজকে তো ফ্রি, দেখি টুকটুক করে ওকে নিয়েই সারাদিনটা কাটাই। ঝনক কিন্তু আজকে দুপুরবেলা গুড বয়ের মতো আমার কাছে সব লিখে নিয়েছে, দেখতে পাচ্ছ? ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি, কোনোটা বাদ দেয়নি কিন্তু। স্মল লেটার, ক্যাপিটাল লেটার তো লিখেইছে, তার সাথে 1 থেকে 20, 1 থেকে 10 আর ক থেকে চন্দ্রবিন্দু একেবারে সব লিখে নিয়েছে। কত ভালো ছেলে। একটুখানি নোংরা হয়েছে লিখতে গিয়ে, আসলে ক্রেয়ন দিয়ে লেখে তো ওই জন্যই, না হলে একটু পরিষ্কারই হতো। আর ওর হাতের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে। দেখছো ওকে গুড বয় কেন বলবো না? আগে আমার কাছে পড়াশোনা করেছে, এইবারে আমার কাছে গান নিয়ে বসেছে। কি ভালো ছেলে বলো তো। নিজের ছেলে নিজে খুব বেশি প্রশংসা করে ফেলছি, তাই না? খাওয়া দাওয়া শেষ হতে হতে সেই 3টেই প্রায় বেজে যায়। আসলে ঝনককে খাওয়াতে এতটা টাইম লেগে যায়, তারপরে নিজে খাওয়া, তাই জন্য খাওয়া দাওয়া শেষ হতে হতে এত দেরি হয়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের সবারই, এবার একটু রেস্ট নিয়ে নিই। সন্ধেবেলা আজকে একটা জায়গায় যাব, আর তোমাদের সাথে সব শেয়ার করবোই। তোমরা অনেকেই এই জায়গাটা সম্বন্ধে জানার জন্য ইন্টারেস্টেড, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন একটু রেস্ট নিয়ে নিই। আমরা ঘুম থেকে উঠেই দেখছি ঝনকের রায় দিদি এসে উপস্থিত। আর ঝনক তো কাউকে একটা পেলেই হয়েছে, ওর খেলার সাথী বানিয়ে নেয়। দেখছো ওর থেকে কত বয়সে বড়,
তাও লেগে পড়েছে এবার রায় দিদির সাথে খেলা করতে। তখন কিন্তু সন্ধেবেলা, রাকেশ তখনও অফিস থেকে ফেরেনি। ওই এলেই আমরা রেডি হয়ে বেরোবো। একদিকে ঝনকের খাবার বসিয়ে দিয়েছি, রাত্রের খাবারটা, আর আরেকদিকে ওদের খেলা দেখছি বসে বসে। বেশ ভালো লাগছিল দেখতে। তোমাদেরকে তো বললামই আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাচ্ছি। ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি সবই তোমাদেরকে বলবো। ঝনক আর রাকেশ তো নিচে নেমে গেছে রেডি হয়ে, আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি। চলো ওখানে গিয়ে দেখা হবে। কারা এসছে? এই যে ঝনকের তো আজকে বিশাল মজা, ঝনকের আজকে বিশাল মজা, বিশাল। শোন না, আমি বলছি মাকে নেবই না, চলে যাবো। না 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 মা, ওঠো ওঠো। আজকে ঝনকের যে কি মজা সেটা শুধু ঝনকের মুখটা দেখে বোঝো। ব্লগার আপনার জন্য দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠুন। চলুন যেন খেলাম দিয়ে ভালো করে বসো। যেন কার পাশে বসেছিস? মিমির পাশে। মিমি যে আজকে কি করছে সকাল থেকে, কি না করছে, অবস্থা কাহিনী। যেদিন থেকে কল্যাণীতে বারবিকিউ নেশন হয়েছে সেদিন থেকেই আমাদের ইচ্ছে কবে যাব ওইখানে। আমরা তো এমনিতেই খাদ্যরসিক, আর একটা পার্টনার খুঁজছিলাম। একা একা গিয়ে আনলিমিটেড খেতে মোটেই ভালো লাগে না। তাই জন্য ভাবলাম যে আমাদের একেবারে সঙ্গী সব জায়গায় যাওয়ার আমাদের সাথে রুম আর শুভমদা, ওদের সাথেই যাওয়া যাক। শেষমেশ আমরা এসে পৌঁছলাম বারবিকিউ নেশনে। এইবারে ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ঝনক আর বেরোতে পারছে না আজকে, রেস্টুরেন্টে এসছে খাওয়া দাওয়া করতে। জিজ্ঞেস করবো, ঝনক কোথায় এসছো তুমি? কি করতে? খাওয়া দাওয়া করতে। ঝনক পেয়ে গেছে ওর প্রিয় মানুষকে, মোমোকে। ব্যাস এইবার বাবা আর মোমোর হাত ধরে চললো। এই যে আরেকজন সারাদিন দুই মেয়েকে সামলে অস্থির হয়ে এখন বিধ্বস্ত চেহারা নিয়ে বারবিকিউ নেশনে এসছে। ঝনক যখন ছোট ছিল তখন ঝনক লিফটে উঠতে ভয় পেত, এখন ঝনক লিফটে উঠতে খুব ভালোবাসে। সেদিন কি কান্না বিয়েতে গিয়ে, সব বাচ্চারা ভয় পায়, সব বাচ্চারা ভয় পায়। ঝনক যখন ছোট ছিল তখন লিফটে উঠলে চিৎকার শুরু করতো, আর এখন ঝনক দেখো কি, মুখটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এখন আর কোনো রকম ভয় পায় না, বেশ মজা পায়। যাক, শেষমেশ আমাদের প্রতীক্ষার অবসান ঘটল। আমরা তাহলে ফাইনালি আসতে পারলাম এইখানে। ঝনক এখানে এসেছে নিজের মানে ইয়েতে ফিরে এসছে। এতক্ষণ গাড়িতে যতক্ষণ ছিল ততক্ষণ নেট দিয়েছিল, এই গাড়ি থেকে নেমেছে। দেখো এদিকে মোমো আর মিমি ছবি তুলছে, আর ও ওখানে গিয়ে ব্যাগড়া দিচ্ছে। তাই জন্য বাবা ডেকেছে। আজ সকাল থেকে ঝনককে জিজ্ঞেস করা হচ্ছে সন্ধেবেলা তুমি কোথায় যাবে। ও কি বলছে বলো তো? রেস্টুরেন্টে। কি করতে যাবে? খাওয়া দাওয়া করতে যাবে। ঝনক কিন্তু আজকে বেশ মজা করেছে এখানে এসে। আজকের এই ট্রিটটা দিচ্ছে মা জন্মদিন উপলক্ষে। মনে হচ্ছে কেউ রনে নামছে, বলছে যে ওরা বলছে যে আমরা শুরু করবো। হ্যাঁ শুরু করে দিন। মানে এখন আমরা শুরু করছি, কখন শেষ করবো জানি না। কটা বাজে এখন? 8:17 বাজে। 9:30 অবধি আমাদের টাইম আছে। 9:30 অবধি আমরা একটু টাইমও নষ্ট করবো না। হ্যাঁ একটু টাইমও নষ্ট করবো না, শুধু খেতে হবে। ঝনকও বসে পড়েছে। না না তোমার জল, তোমার জল আমি এনেছি। সকাল থেকে তোমাদেরকে বলছিলাম না, সাসপেন্সে রেখেছিলাম যে কোথায় আসবো। অনেকদিন ধরে আমাদের প্ল্যান চলছিল বারবিকিউ নেশনে আসার, কিন্তু সুযোগ হচ্ছিল না। আর এইসব জায়গাতে এলে দুজন মিলে এলে না বোকা বোকা লাগে, মিলে এসেছি। ওই যে ওই পাশে দুজন বসে আছে, চারজন মিলে আজকে টাকা খরচ করে এসেছি। তখন একেবারে টাকাটা উসুল করতে হবে। এইবারে তোমাদেরকে কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিই, দাঁড়াও। 529 টাকা, 6 বছর থেকে 9 বছর অবধি 300 টাকা, 299। 6 বছর থেকে 9 বছর, 6 এর নিচে পর্যন্ত ফ্রি। তার মানে আর যদি এটা শুধু ভেজে থাকো তাহলে 479 শুধু ভেজ। শুনলেই তো, পার পার্সন আমাদের 529 টাকা করে পড়েছিল। আর তাতে কি কি মেনু ছিল সেইটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এত নাম মাথায় রাখতে পারছিলাম না, ওই জন্য এভাবেই শেয়ার করলাম। বেশিরভাগ জিনিসের নামই ভুলে গেছি, তবে এইটার নাম মনে ছিল। এটা হলো ক্রিস্পি কর্ন। যা খেতে ছিল না, আমরা প্রত্যেকে 2-3 বার করে নিয়েছি। আর তার সাথে যে জিনিসগুলো দেখছো একটারও নাম মনে নেই। কি আর করব, শুধু কেমন দেখতে সেটাই দেখো। আর কি করব বলতেই পারছি না। শুধুমাত্র স্টার্টার আইটেমগুলোই ওনারা সার্ভ করে দিলেন, আর বাদ বাকি যা আছে সেগুলো নিজেদেরকে গিয়ে নিয়ে নিতে হবে যতটুকু লাগবে। এই দেখো পাপড়ি চাট আর ফুচকাও ছিল। এই দুটোর নাম তো বলতে পারবো না।
স্টার্টার আইটেমের মধ্যে কর্ন, আলু, পনির, চিকেন, মাছ সব রকমই ছিল। এক একটা এক এক রকমভাবে তৈরি হয়েছে আর এক একটার এক এক রকম বিকট বিকট নামগুলো কিছুই মাথাতে নেই, সবই ভুলে গেছি। কয়েকটা মনে আছে, যেমন ড্রাই চিলি চিকেন, চিকেন উইংস, ফিশ ফ্রাই, এগুলো মনে আছে। আর বাকি পটেটোর আইটেমগুলো সব নাম ভুলে গেছি। আমরা কেউই প্লেট খালি করতে পারছি না, তার আগেই এসে যাচ্ছে আরেকটা করে আইটেম। দেখতে পাচ্ছ প্লেটের অবস্থা? এইসব জায়গায় এলে না এত আইটেম থাকে, প্রত্যেকটা টেস্ট করতে করতেই পেটটা ভরে যায়। যেটা ভালো লাগছে সেটা যে একটু বেশি করে খাবো সেই সুযোগ আর হয় না। এই যে পনিরের একটা আইটেম ছিল, এটা একটাই নিয়েছি, একটা খেয়েই এনাফ। মা আর ছেলেতে কি মনোযোগ দিয়ে খাচ্ছি দেখেছো? শেষ করে এবার মেন কোর্সে চলে এসছে, কিন্তু রাকেশের এখন স্টার্টার খাওয়ার শখ মেটেনি। ঝনক এইদিকে চাউমিন নিয়ে বসে পড়েছে, ওর প্রিয় জিনিস। মেন কোর্সের মধ্যে ছিল বিরিয়ানি, এগ ফ্রাইড রাইস, কোনোটাই বাদ দেওয়া যাবে না, তবে খুব অল্প অল্প। এরপরে ছিল চিলি চিকেন, সেইটাও নিয়ে নিই অল্প করে। এরপরে ছিল প্রচুর স্যালাড। আমি অত হেলদি নই যে এইখানে এসে স্যালাড খাবো, তাই কিচ্ছু নিইনি। আর এ পাশে ভেজ আইটেমের মধ্যে কি কি ছিল দেখে নাও। আমি তেমন কিছু নিইনি, একটু পনির নিয়েছি আর তার সাথে একটু পোলাও নিয়েছি, ও একটু নুডলসও নিয়েছি। এই এত সব আইটেমের মধ্যে মানে মেন কোর্সের মধ্যে পোলাওটা আমার সবচেয়ে ভালো লেগেছে। সব কিছু অল্প অল্প করে নিয়ে আসা সত্ত্বেও কি হারে প্লেটটা ভরে গেছে দেখতে পাচ্ছ, তাও সব খেতে পারিনি। গোলাপ জামুনের পরিমাণটা দেখো, হাঙ্গুরি গোলাপ জামুন যত ছিল মানে সব নিয়ে এসছে। আরে এখনো স্টার্টারে পড়ে আছে, দেখো স্টার্টারে খেতেছি, বাদ বাকি সব তো আমরা পাই সব। ডেজার্ট এই যে মেন কোর্সে এই কটা জিনিস এনেছে। যখন মেন কোর্স খেয়ে একেবারে ক্লান্ত, তখন ডেজার্টের এই প্লেটটা বেশ টেম্পটিং লাগছিল। তবে এটাও কিন্তু সব খেতে পারিনি। এটা অবশ্য এনেছিলাম আমার আর রাকেশের দুজনের জন্য, আমাদের একটু তাড়া ছিল তো তাই জন্য। বাবা তো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে খাচ্ছে, আর ছেলে ওই পাশে বসে বসে খুব মন দিয়ে খাচ্ছে। আমার যদি মত নাও তাহলে এখানে এসে স্টার্টার খাওয়ার পরে মেন কোর্সটা শুধু টাচ করে ডেজার্টে চলে আসবে, দারুণ খেতে। ডেজার্টটা একেবারে প্রাণ পড়ে যাবে। জিনিস এনেছি দেখো। বারবিকিউ নেশনে এলে সবসময় হাতে একটু সময় নিয়ে আসাই ভালো। আমাদের যদিও খুব তাড়া ছিল, তাই জন্য আমরা সেভাবে টাইম নিয়ে খেতে পারিনি। ঝনকের জন্য খাবার প্যাক করে নিয়ে গেছিলাম, সেই সবের দিকে তো ফিরেও তাকালো না। ওই রেস্টুরেন্টের খাবার নিয়েই ও ব্যস্ত ছিল। এইরকম ওকে এই ফার্স্ট টাইম দেখলাম যে রেস্টুরেন্টে গিয়ে এত তৃপ্তি করে খেলো। তোমরা কিন্তু 6 বছরের নিচের বাচ্চাদেরকে নিয়ে যেতেই পারো, তারা মোটেই চার্জেবল নয়, তারা তো যা ইচ্ছে তাই খেতে পারবে। অবশ্য তাদের খাওয়ার পরিমাণটা খুবই কম। ঝনক যেমন একদমই অল্প খেয়েছে, ওর মনের খিদে আর কি, চোখের খিদে। যাই হোক, অনেক খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া সংক্রান্ত অনেক আলোচনাও করলাম তোমাদের সাথে। এইবারে বাড়ি ফেরার পালা। খেয়ে দিয়ে এসে এখন মুদির দোকানে বাজার করতে লেগেছি আমরা। আমাদের বাজার শেষ হবে না, কক 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 করবে। বাপরে, আমাদের দরজা কেস তো অনেকদিন ধরেই ঘটছে। রাকেশ কালকে বুদ্ধি করে একটা 30 কাগজ কিনে এনেছে, এনে নিচটা আগে ঘষা হলো, এর ওপরটা ঘষছে। এতে কিন্তু অনেকটা কাজ হলো। যাদের যাদের বাড়িতে এরকম দরজার প্রবলেম হচ্ছে, আমাদের মতো সবারই হচ্ছে, বর্ষাকালে সবারই হয়, তারা কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতেই পারো। না না, সবার বাড়িতে হয় না। ব্যাপারটা হচ্ছে যখন কাঠমিস্ত্রি আমাদের দরজাটা বানায়, আমি তখন কাঠমিস্ত্রিকে বলে দিয়েছিলাম, এই এখন ভালো রাখাচ্ছি, আমি বলে দিয়েছিলাম যে আমাদের মানে এসি গরমকালে ম্যাক্সিমাম সময় চলে, সুতরাং দরজায় যেন কোনো ফাঁক ফোকর না থাকে, আর দরজাটা আটকালে যেন কোনো পোকামাকড়, আরশোলা বা সাপ খোপ, তো দোতলায় এমনিতে কম থাকে, যেন কিচ্ছু কোনো পোকা না ঢুকতে পারে। তো সেটাই হয়েছে যে দরজা একদম পুরো এয়ারটাইটের মতো করে করেছে। এতটাই টাইট হয়েছে যে বর্ষা হলে পরেই মোটামুটি কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছে। এটা প্রত্যেক বছরই এই সমস্যাটা বর্ষাকালে হচ্ছে। গত বছরও কাঠমিস্ত্রি সেদিন আমি বললাম, সেদিন সকালবেলা আটকা পড়েছি আমরা পুরো ঘরের মধ্যে, এরকম অবস্থা। এমন হচ্ছে কিছুতেই ওটা খুলতে পারছি না, কোনোভাবেই খোলা যাচ্ছে না। আর সকালবেলা এমনিতেই তো গায়ে জোর থাকে না অতটা। শেষমেশ ওই উপর থেকে ছিটকানি ধরে টেনে পারিনি, তারপরে এটা ধরে টেনে খুলেছি।
এই বাবা এটা খুলে যেত, ভয় লাগছিল তো যে খুলে না যায়। এবার কি করবো, আর কোনো উপায় ছিল না তো এপাশ থেকে বেরোনোর। এবার তাহলে দাদাদেরকে ফোন করতে হতো, ওরা তাহলে নিচ থেকে এসে খুলে দিত। মানে এমন ভাবে আটকে গেছে। আর আমি খালি ঠাকুরকে রাখছি হ্যান্ডেল লকটা যেন খুলে না, মানে ভেঙে না হাতে চলে আসে, এত টানাটানি করতে হচ্ছিল। আমি তো পারিনি, আমি ছেড়ে দিয়েছি, আমি হাল ছেড়ে দিয়ে রাকেশকে ডেকেছি। আমি তো প্রতিদিন সকালে আগে উঠে খোলার চেষ্টা করি, তো আজকে শেষ করে সেই হচ্ছে, এখন এই করা হচ্ছে। এর তো কোনো চিন্তা নেই, ভাবনা নেই জীবনে, আছে বাবার হোটেলে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, বাদরামি করছে, মুখটাকে ডলছে ক্রিম মেখার পর। গুড নাইট বলে দাও সবাইকে জোরে জোরে, এরকম আস্তে আস্তে বললাম। আজকের মতো গুড নাইট, কালকে ওকে দেখা, টাটা বাই বাই, টাটা টাটা।